আমি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, অর্থাৎ নববর্ষে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন রাজ্যপাল বনাম রাজ্য, অর্থাৎ নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্যের একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে। একদম মুখ্যমন্ত্রীও যে মন্তব্য করেছেন, এর আগে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন কিন্তু তখন RN রবি তিনি শপথ গ্রহণ করেননি। এর আগে আমরা কি দেখেছিলাম যে সিভি আনন্দ বোস বনাম রাজ্য, আর এবার রবি বনাম রাজ্য, যদিও পরে সিভি আনন্দ বোস ভালো হয়ে গিয়েছিলেন। না, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশল বটে। সেটা হলো যে সিবিআই আনন্দ বোসের বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, যে উনি এমনও কথা বলেছিলেন যে আমি বাবা রাজভবনে যাব না, ওখানে ভয় আছে। সেই সিবি আনন্দ বোসের কে কেন সরানো হচ্ছে, এবং তারপরে তিনি রাজভবনেও গেছেন, তার সাথে নানা সমীকরণ করে বিভিন্ন রাজ্যের উপাচার্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ ও সহযোগিতা করেছে সিবি আনন্দ, একের পর এক ফাইলে সইও করেছে। একটা আশ্চর্যজনক মধুর সম্পর্ক হয়ে গেল, এবং তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, সেই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আর কিছু উনি বললেন না। দেখো, আমার মতে যে আমি আজকে ভালো করে বক্তৃতাটা শুনলাম, তাতে নতুন রাজ্যপাল কিন্তু বলবার চেষ্টা করেছেন যে পশ্চিমবাংলা এক সময় এই দেশের মধ্যে অর্থনীতির দিক থেকে চতুর্থ রাজ্য ছিল, তারপরে নামতে নামতে অনেকটাই পেছনের দিকে চলে গেছে। এটা তো বাস্তব। এটা যদি উনি না থেকে আমি যদি বলি, তাহলে কি ভুল বলবো? উনি একটা সামগ্রিকভাবে একটা কিছু সংখ্যক মানুষ গেছেন সম্বর্ধনা অনুষ্ঠান, সেখানে তিনি পশ্চিমবাংলার অনুন্নয়ন এবং উন্নয়নের যে বার্তা দিয়েছেন সেটা তার মতন দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে এর মধ্যে ঢুকলেন, সেই মুহূর্তে কিন্তু তোমার ইস্যু হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু বলা যায় যে নির্বাচনী ইস্যু হয়ে গেল। এটা সেই মুহূর্তে কিন্তু প্রচারের মাধ্যমে আসলো, এবং তাতে কিন্তু রাজ্যের যে পিছিয়ে পড়ার যে চিত্রটা, সেটা আরো বেশি প্রকাশ পেল বা প্রতিষ্ঠা পেল। ফলে আমি জানি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু দান্দিক জায়গা থেকে দেখছেন। সেই দান্দিকতা তিনি যতই তৈরি করছেন, ততই কিন্তু বলা যায় যে রাজ্যপাল রবির যে বক্তব্য, সেটাই কিন্তু প্রতিষ্ঠা পাবে, আরো বেশি প্রচারে আসবে। এবং আমাদের রাজ্যে কিন্তু রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে ধারাবাহিক বিরোধিতা, সেটা কিন্তু আজকে নয়। তুমি যদি দেখো 60-এর 70-এর দশকে ধরমবীর ছিলেন রাজ্যপাল, তার সাথে লড়াই হয়েছে। তারপরে জ্যোতি বসুর সাথে একাধিক রাজ্যপালের লড়াই হয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তো একের পর এক রাজ্যপাল এসছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই উনি খড়গহস্ত হয়েছেন। রাজ্যপালরাও তার বিরুদ্ধে, কিন্তু সে ধনকরি হোক, সিবি আনন্দ বোসই হোক, প্রত্যেকের সাথে তার লড়াই হয়েছে। এবং এইটা এমন একটা কদর্য জায়গায় পৌঁছে গেছে যে বহু জায়গায় রাজ্যপাল জেলা সফরে গেলে তা প্রশাসন থেকে তাকে সহযোগিতা করেনি। অর্থাৎ নবান্ন থেকে বার্তা দেওয়া হয়েছিল যে ডিএমরা যাতে না যায়, এসপিরা যাতে রাজ্যপালের সফরে না থাকেন, সঙ্গী হিসাবে না থাকেন, বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন গেছেন ভাইস চ্যান্সেলর তার সাথে দেখা করেননি। এরকম অসংখ্য উদাহরণ আছে, যে উদাহরণগুলো কিন্তু পশ্চিমবাংলার পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় ব্যবস্থার কনটেক্সটে যদি দেখো, তাহলে দিনে দিনে পশ্চিমবাংলা যে পিছিয়ে যাচ্ছে, সে কেবলমাত্র অর্থনৈতিক দিক থেকে নয়, কেবলমাত্র চাকরি বাকরি বা শিল্পের জায়গা থেকে নয়, একটা সাংস্কৃতিক অধঃপতনও যে পশ্চিমবাংলায় ঘটেছে, একটা পার্লামেন্টারি ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে অধঃপতন ঘটেছে, সেটা কিন্তু আমি বলছি স্পষ্ট ধরা পড়ছে। ফলে সেই জায়গাটা কিন্তু আরো বেশি প্রকট হয়ে উঠবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সাধারণ একটা বক্তব্যকে যখন তিনি নির্বাচনী প্রচারে হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন, দান্দিক অবস্থা তৈরি করবেন, সেটা আরো বেশি কিন্তু দৈন্যতা আরো বেশি প্রকাশ পাবে। আমি শুধু উপাসনার কাছে আসবো। বিরোধীরা এইভাবে অভিযোগ করছে যে কার্যত প্রতিপক্ষ হিসেবে কি রাজ্যপালকে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেভাবে বিজেপিকে আক্রমণ করছেন, যেভাবে কমিশনকে আক্রমণ করছেন, এক বন্ধনীতে কি রাজ্যপালকে রাখছেন? এসআইআর বিরোধী মঞ্চ থেকে আপনাদের মনে থাকবে যে এই রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেছিলেন যে বিজেপির প্যারেড করা ক্যাডার, এবং তারপরে তিনি এই যে শপথ গ্রহণ, সেখানে তিনি গেছিলেন, একটা উষ্ণতার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু উপাসনা, আজ থেকে একেবারে নতুন বছরের প্রথম দিন থেকে সংঘাতের নবসূচনা হলো। তার মানে দেখুন, আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে, 5টা রাজ্য থেকে 506 জন আধিকারিকদেরকে সরানো হয়েছে। কিন্তু যদি একটা রাজ্যে স্পেসিফিক্যালি আমি কথা বলি, অর্থাৎ বাংলা থেকে 483 জনকে সরানো হয়েছে। যখন এই জিনিসটা হচ্ছে, তার পাশাপাশি আমরা হঠাৎ করে দেখলাম যে রাজ্যপালকে সরিয়ে দিয়ে তার পরবর্তীতে নতুন রাজ্যপাল বসানো হলো।
স্বাভাবিকভাবে প্রত্যেকটা ব্যক্তির সকলের চোখের কাছে কিন্তু জিনিসটা স্পষ্ট যে ইলেকশন কমিশন বা হ্যাঁ, কিন্তু সেই অফিসার সরানোর মধ্যে কোনো অন্যায় দেখতে পায়নি আদালত স্পষ্ট বলেছে যে এর মধ্যে যে কোনো প্রতিশোধ স্পৃহা আছে বলে আদালত মনে করে না, এবং সেই কারণে পুরো আবেদন খারিজ করে দিয়েছিল। দেখুন, অন্যায়ের কথাটা যদি আমি একটু এখান থেকে সরিয়ে রাখছি, কিন্তু মূলত আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে তারা মনে করেছে যে তারা নাকি দক্ষ, এবং এই 483 জন যাদেরকে সরানো হয়েছে তারা অদক্ষ ছিল তাদের চোখে। তার পরবর্তীতে সরিয়ে নতুন দক্ষ লোকজনদেরকে সেখানে বসার পরবর্তীতেও আমরা কিন্তু শান্তিপূর্ণ, যেই কথাটা তারা এই কথাটা উল্লেখ করেছিল যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা এই জিনিসপত্র চাই, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় তারাই মূলত অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে, যাতে এরকম কোনো ডিবেটে আমরা নতুন একটা টপিক পাই এবং সেই ব্যাপারে তৃণমূল প্রতিনিধিকে কোনো একটা উত্তর দিতে লাগে এবং গোটা বিষয়টাকে সেইভাবে ঘুরিয়ে দেওয়া। মানে উপাসনা, তুমি বলতে চাইছো যদি বিরোধীরা অশান্তি তৈরি না করতো তাহলে এ রাজ্যে অশান্তি হতো না, মানে পঞ্চায়েত ভোটে যে অতগুলো মানুষের প্রাণ চলে গেল তাহলে সেটা ঘটতো না? না, আমি মূলত একটা কথাই বলতে চাইছি যে কোন জিনিসটার জন্য তার পরবর্তীতে কোনটা তৃণমূলও কিন্তু খুন হয়েছিল তৃণমূলেরই হাতে, পঞ্চায়েতে অধিকাংশই। আজকে যখন এই ব্যাপারে আমরা কথা বলছি, আমরা সকলেই জানি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরও কিন্তু ক্রমাগত আঘাত পড়েছে, এবং আপনারা যারা বলছেন তৃণমূলের লোকেরাই খুন করেছিল, তৃণমূলের লোকেরাই খুন করেছিল। একটা জিনিস পুলিশ রেকর্ড আছে, আদালতে প্রমাণ হয়েছে। বকটুইতে কোনো বিজেপি কাউকে পুড়িয়ে মারেনি, বকটুইতে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল। দেখুন, আপনি যখন তৃণমূলের কথা বলছেন, আমরা কিন্তু গোয়ালে গুতগুতির কথা অনেক শুনেছি। যাই হোক, সেই ব্যাপারে আমি আলাদা করে বক্তব্য রাখতে চাইছি না, কিন্তু মূলত যখন আমি গোয়ালে গুতগুতিটা পছন্দ হলো না, শওকত মোল্লা তারা গোয়ালে গুতগুতিটা পছন্দ হলো না, নাকি রাকেশ সিংকে যখন আপনারা প্রায় কোলে করে নিয়ে আসছেন সেই জিনিসটা নিয়ে যখন প্রশ্ন করব তখন সেই জিনিসটা আপনার পছন্দ হবে না, নাকি অর্জুন সিং আপনাদের সকলের চোখের সামনে এখন পুরো ক্লিন চিট? না, আমার কথাটা হচ্ছে অর্জুন সিং কি এখন ক্লিন চিট? আমি বলছি, আমি একেবারে উপাসনার কথা ধার করে বলছি, গোয়ালে গুতগুতি হোক বা জোড়া ফুলের মধ্যে কুস্তি হোক, এইটার পুরোপুরি নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে পুলিশের, সেটা প্রশাসনের। অদ্ভুত ব্যাপার হচ্ছে সুমনদা, বেলডাঙ্গায় যখন এই ধরনের ঘটনা ঘটে, যখন একেবারে একটা ঘটনার প্রতিবাদে একেবারে সেখানকার বেলডাঙ্গার একজন পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করা হয়েছে বলে অভিযোগকে সামনে রেখে 30 ঘন্টা ধরে কার্যত আগুন জ্বলে মুর্শিদাবাদের বেলডাঙ্গার, সেই সময় পুলিশ সুপার কি বলেন, তিনি বলছেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। যেখানে অ্যাকশন নেওয়ার কথা প্রশাসনের, সেখানে প্রশাসন কার্যত পুলিশ প্রশাসন কার্যত ধৈর্যের পরীক্ষা দেয়। তারপর আপনি কাকে দোষারোপ করবেন? দেখুন, একটা কথা বলি, এই কথাগুলো মানে বারবার রিপিটেশন করতে হয়। আমি তো বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সহযোগিতায় এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হয়ে গেলেও সেটা যাতে নির্বাচনী ফয়দায় ব্যবহার করা যায়। সরকারি প্রকল্পগুলো যেরকম নির্বাচনী ফয়দার জন্য ব্যবহার করব, ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করলেও সেটা যাতে মেরুকরণে ব্যবহার করা যায়, ভোটটাকে পোলারাইজ করা যায়, তাতে সরকারি সম্পত্তি ধ্বংস হয়, হোক মানুষ মারা যাক, আমাকে ভোটে জিততে হবে, বিজেপিকে একদম ফ্রন্ট র্যাঙ্কে রাখতে হবে, আর আমাকে সরকারে থাকতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি ইন কোঅপারেশন উইথ নরেন্দ্র মোদী। এটাই তো আমরা বারবার বলছি। এতে পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিবেশ সব ধ্বংস হয়ে যাক। আমি থাকবো নবান্নের 14 তলায়, দাদা আছেন দিল্লিতে, ওদেরও কিছু জায়গা আমরা অ্যাসেম্বলিতে দিয়ে দেবো। এটা তো গোটা কেস। আগামীকালও যদি পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটে, দেখবেন এটা নিয়ে শুধুই রাজনীতি হবে। সেটাকে যে রেকটিফাই করব, বাংলাকে একটা সুস্থ স্বাভাবিক আইনি পরিবেশ দেব, এটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার আমার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে না, কারণ কেন্দ্রীয় সরকারও চায়, ভারতীয় জনতা পার্টিও চায়, বাবা যতক্ষণ না আমার দলটা সাবালক হচ্ছে, আমার লোক তো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ শুধু বলছেন যে সেটিং হলে আমরা কি এতবার আসতাম? আরে বাপ রে বাপ, সেটিং হলে এতবার আসতেন কি না আসতেন সেটা দীর্ঘদিন ধরে বাংলার মানুষ দেখেছে এবং বাংলার মানুষ সেটা বুঝে গেছে। দেখুন, সব একটা ইমপ্লিমেন্টেশনের পিছনে তো একটা নাটক থাকে। কেন অমিত শাহ আসবেন না? ওনাদের 12 জন সাংসদ রয়েছে, 77 জন এমএলএ হচ্ছে, কিছু তো 10টা 20টা 30টা তো জিততে হবে। তো তার জন্য এখন বিজেপির যা অবস্থা পশ্চিমবঙ্গে, 30টা সিট জেতাও ওনাদের জন্য খুব কঠিন,
কারণ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি এবং তাদের যারা সমর্থক তারা বুঝতে শিখে গেছে এবং বুঝতে পেরে গেছে যে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো তফাৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অপকর্ম করবে, তার প্রশাসন অপকর্ম করবে, নরেন্দ্র মোদী বসে বসে সেটাকে সমর্থন করবে। বাংলার মানুষ বুঝে গেছে, তাই এখন অমিত শাহকেও বারবার আসতে হচ্ছে মেরুকরণ করার জন্যে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও স্টেজ থেকে হুঙ্কার ছাড়তে হচ্ছে মেরুকরণ করার জন্যে। মাঝখান থেকে মরছে কারা? যারা বাঙালিত্ব, বাংলার জাতীয়তা বোধ, জাতীয়তাবাদে বিশ্বাস করেন, রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করেন, সেই সমষ্টিটা আক্রান্ত হচ্ছে এবং ষাটগাঁট কারা করে রয়েছে এই তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।